আসসালামু আলাইকুম মানবতা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনলাইন ক্লাস থেকে। তো আমি গত ক্লাসে তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনায় প্রায় অংশ বা পাঠ আমি শেষ করেছি। আজকে আমরা তৃতীয় অধ্যায় পদার্থের গঠন নিয়ে আলোচনায় আসছি। তো আশা করি এই সময় তোমরা আমার সাথে থাকবে। এই আশা শুরু করছি। তো আমরা গত ক্লাসে পদার্থের অবস্থার বৈশিষ্ট্যগুলো আলোচনা করেছি, পদার্থের সংখ্যা আলোচনা করেছি এবং ওই অধ্যায়ের যে সংশ্লিষ্ট পাঠ ছিল সেই পাঠ আমরা শেষ করেছি। আজকে আমি শুরুতে পদার্থের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। পদার্থের আমরা জানি প্রকারভেদের মধ্যে আমরা দেখি মৌলিক, যৌগিক এবং মিশ্র। এই তিনটি ভাগ আমরা অনেক আগের ক্লাস থেকে জেনে আসছি। তো এখন আমরা এদের ডিটেলস জানবো। মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা পরমাণু, আবার যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে বলি আমরা অণু। তাহলে এই অণু আবার আমরা বলতে পারি দুটি ভাগ অণু। একটি হচ্ছে মৌলিক অণু, আরেকটি হচ্ছে যৌগিক অণু। উদাহরণস্বরূপ বলতে পারি যেমন H2O2, Cl2, এগুলো আমরা মৌলিক অণু বলতে পারি। কেন? যে অণু একই ধরনের পরমাণু নিয়ে গঠিত তাকে আমরা মৌলিক অণু বলি। আর যৌগিক অণু হচ্ছে ভিন্ন ধরনের পরমাণু নিয়ে গঠিত হতে পারে, যেমন CO2, H2O, HCl, এগুলো অনেক রয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কোন প্রকারভেদ করলাম মৌলিক অণু, যৌগিক অণু। উদাহরণস্বরূপ আমরা কয়েকটি উদাহরণ এখানে উপস্থাপন করেছি। এবার আমরা আসবো এই পরমাণু কিভাবে আমরা প্রকাশ করি সেটা। তাহলে পরমাণু যে নিয়ম অনুসারে বা যে চিহ্ন আমরা প্রকাশ করি সেগুলোকে আমরা বলতে পারি প্রতীক। সেগুলোকে আমরা কি বলতে পারি? প্রতীক। তাহলে প্রতীক আমরা কাকে বলবো? মৌলিক পদার্থের সংযুক্ত রূপকে প্রতীক বলা হয়। আমি আবার উপস্থাপন করছি, মৌলিক পদার্থের সংযুক্ত রূপকে আমরা প্রতীক বলি। যেমন লিখতে পারি, যেমন হাইড্রোজেন আমরা লিখি তার এই প্রথম অক্ষর, তারপর আমরা হাইড্রোজেনের প্রতীক বলি। যেমন আমরা হাইড্রোজেন প্রতীক লিখার সময় H লিখি, তাহলে দেখা যাচ্ছে এই পুরো নামের সংযুক্ত রূপ হিসেবে আমরা এখানে H নাম রাখি প্রকাশ করি। এই বিষয়টা আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে যদি এই প্রতীক লিখার নিয়মগুলো তোমাদের জানা থাকে। একটা নিয়ম এখানে উপস্থাপন করে বলেছি, সেটা হচ্ছে আমরা তার ইংরেজি পুরো নামের প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করি, অর্থাৎ সেটা ক্যাপিটাল লেটার লিখতে হবে, বড় হাতের অক্ষরে আমরা সেটা লিখি। সেটা এক নম্বর নিয়ম। দ্বিতীয় নম্বর নিয়মে আমরা যদি দেখি, সে নিয়মটা হচ্ছে, আমি এখানে কয়েকটি নাম লিখছি: কার্বন, ক্যালসিয়াম, ক্যাডমিয়াম, এবং আমরা কয়েকটি নাম লিখলাম। যেমন আমরা কার্বনের প্রতীক প্রকাশ করছি দ্বারা, ক্যালসিয়ামের ক্ষেত্রে এসে আমরা Ca লিখি, আবার ক্যাডমিয়ামের ক্ষেত্রে লিখি আমরা Cd, আর যদি আমরা লিখি ক্লোরিন, এখানে আমরা Cl লিখি। এই দুইটা কার্বন আছে। দ্বিতীয় নিয়মের মধ্যে আমরা দেখি, যদি কোনো প্রতীকের ইংরেজি নামটা যদি শুরুতে যে অক্ষরটা, প্রথম অক্ষরটা যদি একই হয়, তখন আমরা সেটা প্রতীক লেখার সময় উচ্চারণে যে অক্ষরটি প্রাধান্য পায় সেটি এর সাথে চোতা হাতের দিয়ে আমরা লিখি। যেমন এখানে কার্বন, আমরা কার্বন সি দ্বারা প্রকাশ করেছি। আবার ক্যালসিয়াম, এখানে Ca, এখানেও Ca, তাহলে এখানে আমরা কার্বন সি দিয়ে প্রকাশ করেছি। এখানে ক্যালসিয়ামের উচ্চারণ ক্ষেত্রে আমরা কি বাংলায় লিখি, তাহলে এখানে এভাবে যদি লিখি, তাহলে ক এর পরে সি এর পরে আমাদের
এই যখন যদি আমরা এই ইউজ করি তাহলে এখানে ক্যালসিয়াম সেজন্য সি হয়ে গেছে। একে বলে ক্যাডমিয়াম, ক্যাট, তাহলে এখানে আসে ড উচ্চারণ হচ্ছে ড, এজন্য আমরা ডি লিখেছি। এখানে ক্লো, সি এর পরে ল উচ্চারণ হচ্ছে সেজন্য আমরা সি এর লিখি, তাহলে এখানে দ্বিতীয় নিয়ম। তাহলে আমরা দুটি নিয়ম, প্রথম নিয়ম হচ্ছে আমরা প্রথম অক্ষরের দ্বারাই প্রকাশ করি বড় হাতের, সেটা দিয়ে লিখে আমরা প্রতীক প্রকাশ করি। দ্বিতীয়টা হচ্ছে প্রথম অক্ষর যদি সবগুলো একই হয়ে যায়, উচ্চারণ যদি প্রাধান্য পায়, সেটা দিয়ে আমরা দুটি যুক্ত করে আমরা লিখি। তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে সরাসরি ল্যাটিন নাম থেকে আসে। যেমন আমরা পটাশিয়ামে আমরা কে লিখি, পটাশিয়ামের প্রতীক আমরা কি লিখি, কে। তো শিক্ষার্থী বন্ধু এটা প্রতীক আসে, এর ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম, ক্যালিয়াম। তাহলে এখানে এটা ল্যাটিন থেকে আসে, ল্যাটিন নাম। তাহলে তৃতীয় নিয়ম হচ্ছে প্রতীক লিখার তৃতীয় নিয়ম হচ্ছে যে আমরা অনেকগুলো প্রতীক ল্যাটিন নাম থেকে সরাসরি আমরা লিখে থাকি। যেমন আর্জেন্টিনা, আমরা আর্জেন্টাম লিখি, আর্জেন্টাম। এই আর্জেন্টাম এটা কার ল্যাটিন নাম, সিলভারের, সিলভারের ল্যাটিন নাম। তাহলে আমরা সিলভারের প্রতীক কি লিখি, এজ লিখি, এজ। তোমরা এখানে উচ্চারণ আমাদের প্রশ্ন স্যার এখানে এআর নামে এজ হওয়ার কারণ আমরা 18 নম্বরে আর্গন এআর লিখে ফেলেছি, সেজন্য এখানে এআর না হয়ে এজ হয়ে যাচ্ছে আর্জেন্টাম, এটা সরাসরি ল্যাটিন নাম। তেমনি ভাবে ম্যাগনেসিয়াম, সোডিয়ামকে আমরা অ্যাডে লিখি, ম্যাগনেসিয়াম তথা সোডিয়ামকে আমরা অ্যাডে দ্বারা প্রকাশ করি। এটা আমরা সরাসরি Na, সোডিয়ামের ল্যাটিন নাম। ম্যাগনেসিয়াম থেকে আমরা Na প্রতীকটা উপস্থাপন করি। শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা প্রতীকের নিয়মটা তোমাদের বোধগম্য হয়েছে। না হয় তোমরা বেশি বেশি করে অনুশীলনের মাধ্যমে সেটি শেষ করো। এরপর আমরা আসবো পরমাণুর ভিতরে যে কণাগুলো রয়েছে, অর্থাৎ পরমাণুকে যদি আমরা ভাঙি যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায়, কণা পাওয়া যায়, সেগুলোকে আমরা বলি মৌলিক কণিকা। তার মধ্যে তিনটে স্থায়ী রয়েছে, সেগুলো হচ্ছে তিনটে স্থায়ী মৌলিক কণিকা রয়েছে, সেটি হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমি এখানে সংখ্যা একটা বলছি, পরমাণুকে ভাঙলে যে ক্ষুদ্র ক্ষুদ্র কণিকা পাওয়া যায় বা ক্ষুদ্র ক্ষুদ্র স্থায়ী কণিকা পাওয়া যায় তাকে মৌলিক কণিকা বলে। এই তিনটে স্থায়ী মৌলিক কণিকা আমরা এখানে উপস্থাপন করলাম, একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন এদের প্রতীক E-, তাহলে আমরা এর প্রতীকটা বুঝতে পারছি এটা কি দ্বারা প্রকাশ করা হয়, সেটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক আধান বিশিষ্ট। এটাকে P বা H+ দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে ধনাত্মক আধান বিশিষ্ট। এবং নিউট্রনকে আমরা N দিয়ে প্রকাশ করি, এটা হচ্ছে নিউট্রাল, নিরপেক্ষ, এর কোনো আধান নেই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই তিনটি কণিকা কে কখন আবিষ্কার করেছে সেটি আমরা একটি ছোট্ট ছড়ার মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। তাহলে আমরা সেই ছড়া লিখে যাই। আমি প্রথমে কণিকার নাম, তারপর হচ্ছে আবিষ্কারকের নাম, তারপর হচ্ছে সাল, কখন আবিষ্কার করেছে। আমরা যদি দেখি ইট, পরে নিচে, এই তিনটি কথা থেকে আমরা এই কণিকাগুলো আবিষ্কারকের নাম সাল অবশ্যই মনে রাখতে পারবো। তাহলে আমরা দেখছি সেই বিষয়গুলো। ই দিয়ে হচ্ছে ইলেকট্রন, তারপর ট দিয়ে হচ্ছে থমসন, ইংরেজি লেখা হয় THOS, এও লেখা হয়, সেজন্য আমি এখানে বাংলায় ট উচ্চারণ হয়, থমসনের হল থমসন, থ উচ্চারণ TH, থ, থমসন, থমসন। তারপর তার নাম জাইরে থমসন,
সেটা হচ্ছে 1897 সালে। তারপর এখানে প দিয়ে হচ্ছে প্রোটন। এখানে আমরা যেহেতু ভূমিকা বা রাদারফোর্ড সেটা হচ্ছে 1919 সালে। তারপর নিচে দিয়ে হচ্ছে নিউট্রন, চৌধুরী চ্যারি, এটা হচ্ছে 1932 সালে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আশা করি তোমরা এই ছোট্ট একটু ছড়ার মাধ্যমে এই তিনটি মৌলিক পরীক্ষা সবাই মনে রাখতে পারবে এবং এগুলি তোমরা বারবার অনুশীলনের মাধ্যমে তোমাদের যে কোনো সমস্যায় সেই বিষয়গুলো উপস্থাপনের মাধ্যমে সমাধান করতে পারে এই স্যারকে শেষ করছি। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের অভিভাবকতা তোমরা মান্য করবে, বড়দের সম্মান করবে, ছোটদের স্নেহ করবে এবং মিথ্যা পরীক্ষা করবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।